জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ হাফিজুর রহমান হাফিজ ভাইকে আজকে এই আমাদের সফরের আয়োজনটা করার জন্য। কারণ আমরা রানার সম্পর্কে জানি যে রানার একটা খুব প্রতিষ্ঠিত ব্যান্ড, যারা আমাদের দেশীয় শিল্পের একটা বড় ভূমিকা রেখেছে। এবং আমরা যখন গ্রামে যাই তখন দেখি যে রানার মোটরসাইকেল নিয়ে আমাদের সাধারণ কৃষক, সাধারণ শ্রমিক, সাধারণ ছাত্র, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষজন তারা নিজস্ব একটা বাইক নিয়ে, মোটরসাইকেল নিয়ে তাদের দৈনন্দিন কাজ করছে। একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাচ্ছে, গ্রাম থেকে শহরে যাচ্ছে। আমি যখন শহরে দেখি, আমি একটু এই গত পরশু দিনই মনে হয় হাফিজ ভাইকে বলছিলাম, একটা ইফতার অনুষ্ঠানে আমরা ছিলাম, যে ঢাকায় আমি যখন বের হই, যখন দেখি যে বোল্ট একটা একটা ইউনিভার্সিটি গোয়িং একটা ছাত্র চালাচ্ছে, কিংবা একজন হয়তো চাকরিজীবী, সে ঢাকা শহরে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, কত অত্যাধুনিক একটা ডিজাইন, কত চমৎকার একটা মোটর সাইকেল নিয়ে তারা মুভ করছে, সেটা মেড ইন বাংলাদেশ এবং ডিজাইন ইন বাংলাদেশ। যখন দেখি যে আমাদের কোনো ছাত্রী বোন কিংবা একজন চাকরিজীবী কিংবা একজন নারী উদ্যোক্তা কিংবা আমাদের পুলিশের সার্জেন্ট, সে যখন রানারের স্কুটি নিয়ে সে রাস্তায় মুভ করে, তখন আমাদের গর্বে বুকটা ভরে যায়। সেই বাংলাদেশের গর্ব, বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড রানারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজুর রহমান এখানে উপস্থিত আছেন, এবং উপস্থিত আছেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের একজন অগ্র সৈনিক। A2I প্রোগ্রাম, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে যাত্রা শুরু হয়েছিল দীর্ঘ প্রায় 13 বছর ধরে, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন, A2I এর পলিসি অ্যাডভাইজার জনাব আনিস চৌধুরী। এবং আমার পাশে উপস্থিত আমার বোনের নাম আমার 3 বোন, আঁখি, মণি, দৃষ্টি। তো আমার মেজো বোনের নাম হচ্ছে ফারহান আহমেদ মণি। তো আমার বড় বোন আমার আপন বোনের মতোই, এবং আমাকে ভাইয়ের মতোই সে ভালোবাসে, স্নেহ করে। এবং মাননীয় সংসদ সদস্য মনিরা সুলতানা, এবং উনি আমাদের টেলিকম এবং আইসিটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য। এবং উপস্থিত এখানে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা, আইসিটি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, এবং আমাদের প্রিয় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এবং A2I আই ল্যাবের ফারুক, জুয়েল, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আদাব, রমজান মুবারক। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। এখানে আসলে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই, কারণ আপনারা নিজেরাই আমার সাথে আপনারা ভিজিট করলেন ফ্যাক্টরির একেবারে মানে প্রেসিং ইউনিট থেকে শুরু করে কালার কোটিং, তারপর অ্যাসেম্বলিং এবং ফাইনাল প্রোডাক্ট, কিভাবে পুরো প্রক্রিয়াটা শেষ করা হয়, এটা আমরা দেখলাম। আমার এর আগেও কিন্তু ধারণা ছিল হয়তো অ্যাসেম্বলিং প্ল্যান্ট হিসেবে হয়তো দেশের বাইরে থেকে হয়তো তেলের একটা ট্যাঙ্কি আসছে, চাকা আসছে, চ্যাসিস আসছে, এখানে হয়তো শুধুমাত্র স্ক্রুগুলো জোড়া দিয়ে সেটা হয়তো মার্কেটে আনা হচ্ছে, যেটাকে অ্যাসেম্বলিং প্ল্যান্ট বলা হয়। কিন্তু আমার ধারণাটাই পরিবর্তন হয়ে গেল, কারণ দীর্ঘদিন ধরে হাফিজ ভাই আসলে উনি খুব মানে প্রচার বিমুখ মানুষ। তো আমি কথা বলছিলাম যে আমরা কিন্তু রানার ব্র্যান্ডটাকে চিনি, কিন্তু রানার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এবং এই সাফল্যের যে কারিগর, তাকে কিন্তু আমরা অনেকেই চিনি না দেশের মানুষ। কারণ মাত্র 10 বছরের ব্যবধানে একেবারে শূন্য থেকে শুরু করে এই যে প্রতি মাসে 4 থেকে 5 হাজার মোটর সাইকেল বিক্রি হচ্ছে একটা কোম্পানি, একটা ব্র্যান্ডের, এবং সেটা বাংলাদেশের, মেড ইন বাংলাদেশ, এটা কতটা গর্বের একটা ব্যাপার। অথচ ওনার ব্র্যান্ড নেম কিন্তু সামনে আছে, উনি কিন্তু পেছনে থাকেন। এটাই হচ্ছে আসলে একজন সফল উদ্যোক্তা, একজন ভিশনারি লিডারের একটা বড় একটা লক্ষণ। এবং আমি জিজ্ঞেস করছিলাম, উনি যে কোম্পানির যে মেকানিজম, কালচার, যে একটা মানে সিস্টেমটা ডেভেলপ করেছেন, যাতে করে এই কোম্পানিটা আরও 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, শত শত বছর ধরে যাতে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ রাখতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারে, সেটাই ওনার স্বপ্ন। তো আমি ওনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং আসলে সবচেয়ে বড় কথা মনি আপা যেটা বললেন, যে একটা ব্যবসা বান্ধব পরিবেশ, এটা কিন্তু তৈরি করেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনি খেয়াল করে দেখেন যে 2008 সালে 29শে ডিসেম্বরের নির্বাচনে আগে 12ই ডিসেম্বর যখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে আমরা 13 বছর পরে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী যখন পালন করব, 21 সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ। তখন বাংলাদেশের বিদ্যুৎ ব্যবহারের সংখ্যা ছিল 40%-এর নিচে, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 56 লাখের মতো।
আইটি ইন্ডাস্ট্রি ছিল না, অটোমোবিল ইন্ডাস্ট্রি ছিল না, লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ছিল না। আমাদের তো চাহিদাই ছিল না, কারণ আপনার মোটরসাইকেল নিয়ে গ্রামে যে একজন মানুষ যাবে তার তো রাস্তা থাকতে হবে। রাস্তা না থাকলে কীভাবে যাবে? একটা স্মার্টফোন একজন যে ব্যবহার করবে, একটা এয়ার কন্ডিশন ব্যবহার করবে, বা একটা মোবাইল ফোন ব্যবহার করবে, ল্যাপটপ, ইলেকট্রিসিটি তো থাকতে হবে, বা তার তো একটা প্রোডাক্ট থাকতে হবে। এই কোনো সুযোগই কিন্তু আজ থেকে 13 বছর আগে ছিল না। যদি আমরা খেয়াল করি, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই তুলনাটা করতে পারেন যে 13 বছর আগের বাংলাদেশ আর 13 বছর পরের শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের মধ্যে কতটুকু পার্থক্য আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় একটা কথা বলেন, এই যে আমাদের যে শতভাগ বিদ্যুৎ আলোয় আলোকিত হলো বাংলাদেশ, গত 21শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে আজ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষে শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত বাংলাদেশ। আজকে 13 কোটি মানুষ ইন্টারনেটে যুক্ত। গ্রাম পর্যন্ত যেই গ্রামে যাবেন, আমরা যখন আসছিলাম প্রত্যেক গ্রামে যাওয়ার পাকা রাস্তা। এখন কিন্তু কাঁচা রাস্তা খুব কম, যেগুলো আছে সেগুলো দেখবেন ডেভেলপমেন্ট হচ্ছে। কোনোটা হয়তো অর্ধেক হয়েছে, কোনোটা শুরু হচ্ছে, কিংবা কোনোটা হয়তো প্রকল্প অনুমোদন হয়ে আছে। তার মানে কি, প্রত্যেকটা গ্রামকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমার গ্রাম আমার শহর, অর্থাৎ গ্রামের মানুষ শহরের নাগরিকের মতো সুযোগ সুবিধা পাবে। তো শহরের নাগরিক সেবা পেতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা গ্রামে যাওয়ার পাকা রাস্তা থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকের ইন্টারনেট ব্যবহার সুযোগ থাকতে হবে, আর কি শিক্ষা এবং স্বাস্থ্যসেবাটা ওই গ্রামে বসে যাতে নাগরিকরা পায় সেটা নিশ্চিত করতে হবে। সেই 5টা মৌলিক যে চাহিদা, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মোটামুটি 13 বছরে পূরণ করে ফেলেছেন। এখন তার ফলেই কিন্তু এই যে মোটরসাইকেল ক্রয় ক্ষমতা মানুষের বেড়েছে, রাস্তা হয়েছে, রাস্তায় চলতে পারছে। এখন আমাদের পরবর্তী ধাপ কী, যেটা আনিল ভাই বললেন, গত 7ই এপ্রিল আমাদের ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সাফল্যের এই যে ভিত্তি, সেই ভিত্তির ওপরে দাঁড়িয়ে উনি 41 সালে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চান। গত 20 মার্চ মাননীয় উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সাথে বৈঠক হয়। সেখানে উনি বলেন যে আমরা আসলে একটি জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই, এবং সেটার উপরে একটা কনসেপ্ট পেপার উনি তৈরি করতে বলেন। সেটা আমরা তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে পেশ করেছি। তো কেন বলছি যে পরবর্তী ধাপে আমাদের দেখুন, এখন কিন্তু আস্তে আস্তে শ্রমনির্ভর অর্থনীতি থেকে আমরা আস্তে আস্তে প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে যাচ্ছি। আজকে এই ফ্যাক্টরিতে দেখলাম কেউ বা ক্লাস 8 পাশ করে এই ফ্যাক্টরিতে কাজ করছে, কেউ বা এসএসসি পাশ করে সে আরেকটু হয়তো উচ্চ বেতনে চাকরি করছে, আবার কেউ বা ডিপ্লোমা কমপ্লিট করে আরেকটু উচ্চ বেতনের চাকরি করছে। তারপরে দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন গ্র্যাজুয়েটরা, যারা বিভিন্ন আইটি বা আইটিএস কিংবা সায়েন্স গ্র্যাজুয়েটরা, তারা এখানে আরও একটু উচ্চ বেতনে কাজ করছে। মাত্র 2 জন আছে বিদেশি অর্থাৎ ভারতীয়, আর বাকি 2200 যে 2200 প্রত্যেকটা কিন্তু ইঞ্জিনিয়ার, গবেষক, সাধারণ শ্রমিক, প্রত্যেকে কিন্তু কেউ হয়তো আশপাশের কিংবা আশপাশের জেলার বা বাংলাদেশের কিন্তু এই যে 2198 জন কাজ করছে। তার মানে যদি হাফিজ ভাই সাহস করে নিজে উদ্যোক্তা হয়ে এই রানার ফ্যাক্টরিটা 2011-তে প্রতিষ্ঠিত না করতেন, তাহলে কি এই 2200 লোকের চাকরি হতো? কর্মসংস্থান হতো না। এই কারণেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে তোমরা চাকরি না খুঁজে তরুণরা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করো। হাফিজ ভাই যদি উদ্যোক্তা না হতেন তাহলে এই 2200 জনের চাকরি হতো না। উনি যদি শুধুমাত্র ইম্পোর্টার কিংবা ডিস্ট্রিবিউটর হওয়ার চিন্তা করতেন যে আমি টাকা দিয়ে ওই চায়না থেকে ডায়াং একটা ব্র্যান্ডের মোটরসাইকেল এনে আমি শুধু বিক্রি করব, তার একটা পার্সেন্টেজ আমার প্রফিট হলেই চলবে, তাহলে আজকে রানার ব্র্যান্ড তারা কিন্তু ডেভেলপ করতো না। এবং আমি খুবই আনন্দিত যেভাবে ভারতে দেখেন সুজুকি মারুতি, একসময় আমরা দেখতাম গাড়িগুলো আসতো, এখন কিন্তু আর সুজুকি নাই, শুধু মারুতি হয়ে গেছে। এমনকি ভারতের টাটা কোম্পানি তারা কিনে নিয়েছে আপনার রেঞ্জ ল্যান্ড রোভার কোম্পানি ব্রিটেনের। চিন্তা করেন মাত্র 40 বছরের মধ্যে কি পরিবর্তন। তো আজকে আমরা কিন্তু সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের চোখের সামনে আমরা দেখেছি জাপান যুদ্ধবিধ্বস্ত দেশ কিভাবে একটা অর্থনৈতিকভাবে মানে সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে, সাউথ কোরিয়া তারা কিভাবে এত দ্রুত এগিয়ে এসছে। আমরা কিন্তু পরবর্তী জাপান বা সাউথ কোরিয়ার পরে বিশ্বের কাছে বাংলাদেশ কিন্তু সম্ভাবনাময়ী একটি দেশের নাম। এবং আমরা আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে সরকার নিজে ব্যবসা করবে না, ব্যবসা বান্ধব পরিবেশটা তৈরি করে দেবে, এবং আমাদের প্রাইভেট সেক্টরের উদ্যোক্তারা তারা ব্যবসা করবে। আজকে কিন্তু হাফিজ ভাই সেটারই একটা উদাহরণ। সরকার কি করেছে,
সালে উনি যখন ম্যানুফ্যাকচারিং প্ল্যান করার জন্য অ্যাসেম্বলিং প্ল্যান দিয়ে শুরু করেছেন, তখন সরকার তাকে পলিসি সাপোর্ট দিয়েছে খুচরা যন্ত্রাংশ আনার জন্য, যেগুলো আমরা বানাতে পারি না, ইঞ্জিন বা যেগুলো বেসিক পার্টস, সেগুলো ইম্পোর্টের ডিউটিটা কমিয়ে দিয়েছে। তার ফলে কি হয়েছে, মাত্র 10 বছরের মধ্যে সে আজকে একদম স্বয়ংসম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে চলে গিয়েছে। আমার ধারণা ছিল হয়তো শুধু জোড়া লাগায়, কিন্তু এখন দেখলাম যে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ থেকে শুরু করে ম্যাক্সিমামই তৈরি হচ্ছে। ইঞ্জিনও উনি প্ল্যান্ট তৈরি করতেন, কিন্তু উনি স্মার্ট ভিশনারি, তার যে দূরদর্শিতা আছে সেটা দিয়ে উনি বুঝতে পেরেছেন যে পুরো বিশ্ব এখন ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাচ্ছে। ফলে এই যে ম্যানুয়াল, যে ট্র্যাডিশনাল মেশিন, যে ইঞ্জিন, এগুলো কিন্তু আস্তে আস্তে অবসলিট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আর চলবে না। আগামী 5 বছরের মধ্যে দেখা যাবে যে পৃথিবীর অধিকাংশ ভেহিকেল ইলেকট্রিক চালিত হয়ে যাবে। তখন কিন্তু আর ওই যে পেট্রোল ডিজেল চালিত আর থাকবে না। টেসলা ইতিমধ্যেই সারা বিশ্বের কাছে জনপ্রিয় একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এমনকি চায়না, ইউরোপে গত 2 বছরে মনে হয় প্রায় 20 লক্ষ ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছে। এবং বাংলাদেশে আমাদের যে চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আমরা যে এখন মধ্যমায়ের দেশ থেকে 31 সালের মধ্যে উচ্চ মধ্যমায়ের এবং 41 সালের মধ্যে যে উচ্চ আয়ের দেশে পরিণত হব, যখন পার ক্যাপিটা ইনকাম $12,500 হবে, তখন হয়তো দেখা যাবে আজকে আমেরিকাতে, ইউরোপে যেরকম প্রাইমারি স্কুলের টিচাররা নিজেরা গাড়ি ড্রাইভ করে স্কুলে যায়, আমাদের বাংলাদেশেও কিন্তু এখন মোটরসাইকেল ড্রাইভ করে তারা যাচ্ছে। ছোট ছোট এন্টারপ্রেনাররা, ছোট ছোট চাকরিজীবীরা হয়তো অল্প দিনের মধ্যে তারা কিন্তু এই রানারের ইলেকট্রিক 4 হুইলার সেডান কার নিয়ে তারা স্কুলে যাবে। ছোট ছোট মৎস্য ব্যবসায়ী, কৃষিজীবী, তারা কাজ করবে। এবং আমি খুবই আনন্দিত যে 19 সালে যখন আমাদের এটুআইয়ের আইল্যাব এবং হাফিজ ভাইয়ের সাথে আমরা একটা সমন্বয় সভা করি, মনে হয় অনলাইনে মিটিংটা হয়েছিল, ঠিক তখন উনি উনার যে একটা ভবিষ্যৎ রূপকল্পটা দিয়েছিলেন, সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ইমেল করেছি, মাননীয় উপদেষ্টা মহোদয়কে ইমেল করেছি। ওনারা দেখে খুব পছন্দ করেছেন। এবং এই যে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়া আর রানারের এগিয়ে যাওয়া, এটা কিন্তু একই যাত্রা, একই গল্প, ঠিক 11 সাল থেকে 13 সাল পর্যন্ত। তো আমাদের এখন টার্গেট, আমরা দেখলাম যে 3 হুইলারের প্ল্যান তার রেডি, আগামী সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ এটা অপারেশনাল হবে। ফলে যেটা হবে যে বিদেশ থেকে আমাদের আর ওই 3 হুইলার সিএনজি যেরকম এখন আমরা আমদানি করে করতে হবে না। এবং তারপরে যেটা ওনার টার্গেট, যে ইলেকট্রিক পাওয়ার্ড সিএনজি জায়গায় আসবে, ইঞ্জিনের জায়গায় ব্যাটারি, এবং আমরা তখন 3 হুইলার ইলেকট্রিক ভেহিকেল আমরা দিতে পারবো সাশ্রয়ী মূল্যে, টেকসই, গুণগত মানসম্মত। এরপরে আসতেছে আমাদের 2 হুইলার মোটর বাইক। তারপরে আসবে যেটা ওনারও প্ল্যান, আমাদেরও ভিশন, সেটা হচ্ছে 4 হুইলার। আমাদের নিজস্ব টেসলা হবে রানার, যাতে করে আমরা আমাদের নিজস্বের যে চাহিদা আছে সেটা পূরণ করব। তারপর ধাপে ধাপে আমরা অবশ্যই আমরা এক্সপোর্টের দিকে এগিয়ে যাব। ইতিমধ্যেই রানার মনে হয় নেপাল সহ বেশ কয়েকটা জায়গায় মোটরসাইকেল এক্সপোর্ট করছে। সো আমি খুবই আশাবাদী এবং আনন্দিত। আমরা রিসার্চ এবং ডেভেলপমেন্টের জায়গায় আমরা আইসিটি বিভাগ, আমাদের এটুআই আইল্যাব, আমরা কাজ করব এবং নীতিগত সহায়তার জন্য। কারণ আমি বিশ্বাস করি যে সরকারের যদি কন্টিনিউশন থাকে, লিডারশিপ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ফিলোসফিটা, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং সরকারের এই পলিসি সাপোর্টটা যদি চলতে থাকে, তাহলে অবশ্যই যেটা হাফিজ ভাই যে যাত্রাটা শুরু করেছেন, এটা 41 পর্যন্ত আরও বহুগুণ এগিয়ে যাবে। এবং আমি এটুকু আশ্বস্ত করব যে আইসিটি বিভাগ আমাদের এটুআই রানারের পাশে ছিল, আছে এবং থাকবে। আমি খুব অল্প সময়ের মধ্যেই মাননীয় যোগাযোগ এবং সড়ক জনপথ সেতুমন্ত্রী মহোদয় অবায়দুল কাদের ভাইয়ের সাথে কথা বলবো, যাতে করে আমাদের যে ইলেকট্রিক ভেহিকল, সেটা যাতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুব দ্রুত করা যায়। আমরা কিন্তু ইলেকট্রিক ভেহিকল এখন বাতিল করতে পারবো না, এটা আমাদের ইকোনমির পার্ট হয়ে গেছে। কিন্তু এই যে সস্তা এবং মানে গুণগত মান খারাপ সেরকম গাড়ি বিদেশ থেকে আমদানি করে কোনো রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় না চলে, বরঞ্চ আমাদের দেশের সাশ্রয়ী মূল্যে গুণগত মানসম্পন্ন যদি ইলেকট্রিক ভেহিকেল আমরা নীতিমালাটা করে দিতে পারি, পলিসিটা দিয়ে দিতে পারি এবং রেজিস্ট্রেশনের সিস্টেম করতে পারি, এতে বাংলাদেশের সরকারের রেভিনিউ আর্নিং বাড়বে, রাজস্ব আয় বাড়বে এবং একটা শৃঙ্খলার মধ্যে আসবে এবং বৈদেশিক মুদ্রাও কিন্তু সাশ্রয় হবে। তো আমি খুব আশাবাদী। আমি গত পরশুদিন মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয়ের সাথে হাইটেক পার্কের একটি স্থাপনার কাজ শুরু করতে গিয়েছিলাম তার নির্বাচনী এলাকায়। সেখানে আমি বলেছি যে আমি রানার ভিজিটে আসছি এবং আপনার সাথে কথা হয়েছে। উনি খুবই আনন্দিত। ইতিমধ্যে স্ট্রেডা সহ বিদ্যুৎ মন্ত্রণালয় কিন্তু একটা পলিসি দিয়েছে, যেরকম আপনার মিটারের জন্য যেরকম সোলার পাওয়ার কেউ প্রডিউস করে ন্যাশনাল গ্রিডে দিতে পারে, তারপর ইলেকট্রিক ভেহিক্যালের যেই পাওয়ার স্টেশনগুলো, চার্জিং স্টেশন, সেগুলো স্থাপনের জন্য একটা পলিসি খসড়া তৈরি হয়েছে। ফলে আমরা
বিদ্যুৎ জ্বালানি এবং সড়ক জনপথ সেতু মন্ত্রী মহোদয়গণের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব আমাদের পলিসি যেগুলো প্রণয়ন করা দরকার সেগুলো প্রণয়ন করে রানারে যাতে ইলেকট্রিক ভেহিকেল আমরা বাংলাদেশে আনতে পারি এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারি, তার জন্য সকল সহযোগিতা আমরা করব সেই আশ্বাস ব্যক্ত করে রানার আরও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাক সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আবারও সবাইকে শুভ নববর্ষ, সবাই আপনারা ভালো থাকবেন এবং রানার জন্য শুভকামনা রইল। জয় বাংলা, জয় বাংলা।